কল্যাণ ফিশারি ক্লাব আজকে যে মহতী আয়োজনে ব্যবস্থা করেছে, আমি তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই। এই যে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিজ্ঞান মেলা, এটিতে আসলে সর্বোপরি আমি আনন্দিত হয়েছি। এই ধরনের চর্চা আসলে অব্যাহত রাখা দরকার। এতে করে যে এগুলো দেখে অন্যান্য যে কমলমতি শিশুরা আছে তারা বিজ্ঞানের প্রতি এবং জ্ঞান চর্চার প্রতি তাদের আগ্রহ আরও বেড়ে যাবে, এবং তারা যে বিজ্ঞান চর্চার সাথে সংশ্লিষ্ট আছে এবং বিজ্ঞান নিয়ে চিন্তা করছে, এটাই একটি সমাজের পরিবর্তনের একটি বড় জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমি খুবই আনন্দিত আজকে এই জায়গাটায় আসতে পেরে, এবং খুদে বিজ্ঞানীদের সাথে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগে। যখন স্বাভাবিকভাবে ভূমিকম্পটা হয় তখন যে ঝাঁকিটা আমরা অনুভব করি 1, 2, 3, 4, 5, 6 মোটামুটি 6-7, তো যখন আমরা বিল্ডিং এর মিডল পয়েন্টে একটা ভর যুক্ত করি, সামান্য একটা ভর, তখন সাধারণত ঝাঁকিটা কেমন হয় সেটা আমরা দেখব। 1, 2, 3, 4 তখন হলো 7 বার ঝাঁকিটা, আর সামান্য একটা ভর মিডল পয়েন্টে যদি যুক্ত করা হয় তাহলে ঝাঁকিটা কমে এসে 4 বার পরিণত হবে। তাহলে যেখানে আমাদের ঝাঁকিটা কম হবে সেখানে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা হ্রাস পাবে, আর যদি ঝাঁকিটা বেশি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা সেই জন্য জনকল্যাণের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের ক্ষুদ্র একটা মস্তিষ্ক দিয়ে আমরা এই মডেলটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ভূমিকম্পের ঝাঁকিটা হ্রাস করে অ্যালার্ম না, এখানে বিল্ডিং এর মিডল পয়েন্টে একটা সামান্য একটা ভর যুক্ত করতে হবে, তাহলে সেটি মানে ভূমিকম্পের ঝাঁকিটার পরিমাণটা কমিয়ে দেবে। যেমন এখানে 7 বার, হ্যাঁ ঝাঁকিটা কমিয়ে দেবে, হ্যাঁ সেটা বিল্ডিং এর ভরের উপর নির্ভর করবে, মানে বিল্ডিংটা কত উচ্চতা, মানে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে তো পুরোটা আমরা বাঁচতে পারবো না, মানে পুরোপুরিটা, কিন্তু কিছুটা হলেও মানে ক্ষয়ক্ষতিটা হ্রাস করা যাবে। সেটা বিল্ডিং এর মিডল পয়েন্ট, হ্যাঁ, কারণ কোনো বিল্ডিং এর মিডল পয়েন্টে সেটা ভারসাম্যটা সাধারণত বেশি মানে রাখতে হবে, মিডল পয়েন্টে সবচেয়ে বেশি, এবং ওই জায়গাটা প্রসারিত হয়, যার কারণে ফুসফুসটা আমরা বেলুনটা ফুলে উঠতো, আর শ্বাস গ্রহণ করলাম বেলুনটা ফুলে, তেমনই এই বেলুনটা সংকুচিত হয়ে গেল। আমরা সেই আঙ্গিকে ফুসফুসের মডেলটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। উপযোগী মানে উদাহরণ হলো পুকুর। আমরা সাধারণত জানি সবুজ উদ্ভিদ সাধারণত সূর্যের আলো থেকে সরকারজাতীয় খাদ্য উৎপাদন করতে পারে, অন্য কোনো মানে প্রাণী পারে না। এখানে এই ফ্লাইটোপ্লাঙ্কটন আর সবুজ উদ্ভিদ সূর্যের আলো থেকে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সরকারজাতীয় খাদ্য উৎপাদন করে, এবং প্রচুর শ্রেণীর খাদক যেমন হচ্ছে জুওপ্লাঙ্কটন এবং বিভিন্ন ক্ষুদে পোকা, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। হ্যাঁ, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এরা পুরোপুরি উপর উৎপাদকের উপর নির্ভরশীল, সেই কারণে এদের প্রথম শ্রেণীর খাদক বলা হয়। আর স্যার এখানে ব্যাংক, সেটা আমরা জানি, সেটা বাস্তুতন্ত্র আমরা জানি, মানে এখানে নতুন কিছু আছে কিনা যেটা হ্যাঁ এখানে বিয়োজক আছে। সর্বোচ্চ স্তরের খাদ্য হচ্ছে সাপ। এখানে বিয়োজক পদার্থ আছে যা প্রাণীর দেহে আক্রমণ করে প্রাণীর দেহে পচনের সৃষ্টি করে। সেখানে সেই পচনের মাধ্যমে বিভিন্ন জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ সৃষ্টি হয়, যা ব্যবহার করে উদ্ভিদ পুনরায় আলোক শক্তি থেকে শর্করাজাত খাদ্য তৈরি করতে পারে। মানে এখানে কোনো বোঝানো হয়েছে যে শক্তির কোনো শেষ নেই, শক্তি ধারাবাহিকক্রমে এসে সাপের মধ্যে আবার পচন প্রক্রিয়া আবার তা প্রকৃতিতে ফিরে যাচ্ছে, প্রকৃতি থেকে আবার উদ্ভিদ ছিঁড়ে গ্রহণ করে আবার এদের মধ্যে দিচ্ছে, আবার মানে এখানে শক্তির অক্ষুণ্ণতাটা বোঝানো হয়েছে। সূর্য থেকে মানে এটি গ্রহণ করে মানে পরিবেশে দেয়, পরিবেশ থেকে আবার বিয়োজক পদার্থগুলো সেই পরিবেশ থেকে আবার শক্তি দিয়ে পরিবেশে ফিরিয়ে দেয়, মানে পচনের মাধ্যমে সাহায্য করে। এটা মানে এটি গ্রহণ করে মানে পরিবেশে দেয়, পরিবেশ থেকে আবার বিয়োজক পদার্থগুলো সেই পরিবেশ থেকে আবার শক্তি দিয়ে পরিবেশে ফিরিয়ে দেয়, মানে